गुड मर्निंग एमराय चैनल पक्ष থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা রইল এবং শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা থাকলো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসা হয়েছে, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে বিভিন্ন চাকরি পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন করা হয়। আজকে আমরা ইতিহাসে আধুনিক যুগ সম্পর্কে ডিটেলসে জানব। তো চলো দেরি না করে আজকে আমরা আধুনিক যুগ সম্পর্কে জেনে নিই। এই আধুনিক যুগ শুরু হয়েছিল বিভিন্ন ইউরোপীয় যে শক্তিগুলি রয়েছে, এই ইউরোপীয় শক্তিগুলি যখন ভারতবর্ষে প্রবেশ করেছিল সেই সময় থেকে আমাদের আধুনিক যুগ শুরু হয়েছিল। বিভিন্ন ইউরোপীয় দেশগুলি হলো পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ড্যানিশ এবং ফরাসি। এই দেশগুলিকে আমরা একটি ট্রিকের মাধ্যমে মনে রাখব। দেখো, পি ডি বি ডি এফ এর মাধ্যমে আমরা পাঁচটি যে ইউরোপীয় দেশ রয়েছে এই পাঁচটি ইউরোপীয় দেশ সম্পর্কে ডিটেলসে জেনে নেব। দেখো, পি ফর পর্তুগিজ, পর্তুগিজ। ডি ফর ডাচ, DUTCH, ডাচ। বি ফর ব্রিটিশ, ডি ফর ড্যানিশ, এফ ফর ফ্রেঞ্চ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে বিভিন্ন যে ইউরোপীয় দেশগুলি রয়েছে এই বিভিন্ন ইউরোপীয় দেশগুলি কি কি? পি ডি বি ডি এফ। অর্থাৎ আমরা একটি ট্রিকের মাধ্যমে এই পাঁচটি ইউরোপীয় দেশ সম্পর্কে ডিটেলসে জেনে নেব। সবার প্রথমে রয়েছে পি, পি ফর পর্তুগিজ, ডি ফর ডাচ এবং বি ফর ব্রিটিশ এবং ডি ফর ড্যানিশ এবং এফ ফর ফ্রেঞ্চ। এই হলো পাঁচটি ইউরোপীয় শক্তি। এই ইউরোপীয় শক্তিগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই ট্রিক্সের মাধ্যমেই জেনে নেব। দেখো, পর্তুগিজ কোম্পানি গঠিত হয়েছিল 1498 সালে এবং এই পর্তুগিজ কোম্পানি একদম সর্বশেষ পর্যন্ত ভারতবর্ষে টিকেছিল 1961 সাল পর্যন্ত। এরপর দেখো রয়েছে ডাচ। এই ডাচ কোম্পানি গঠিত হয়েছিল 1602 খ্রিস্টাব্দে। ব্রিটিশ কোম্পানি গঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে এবং ভারতবর্ষে টিকেছিল 1858 সাল পর্যন্ত। এরপরে রয়েছে ড্যানিশ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1616 খ্রিস্টাব্দে এবং ফ্রেঞ্চ বা ফরাসি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1664 সালে। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে বিভিন্ন যে ইউরোপীয় শক্তিগুলি রয়েছে এই ইউরোপীয় শক্তিগুলি হলো পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ড্যানিশ এবং ফ্রেঞ্চ বা ফরাসি। এই কোম্পানিগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো সম্পর্কেও আমরা জানলাম। দেখো, পর্তুগিজ কোম্পানি গঠিত হয়েছিল 1498 সালে এবং 1961 সাল পর্যন্ত এই পর্তুগিজ কোম্পানি ভারতবর্ষে টিকে যায়। এই কোম্পানি সবথেকে বেশি দিন ভারতবর্ষে টিকেছিল। এরপরে রয়েছে ডাচ। এই ডাচ কোম্পানি গঠিত হয়েছিল 1602 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে ব্রিটিশ কোম্পানি। এই ব্রিটিশ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে এবং ভারতবর্ষে এই কোম্পানি টিকেছিল 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে রয়েছে ড্যানিশ। এই ড্যানিশ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1616 সালে এবং শেষে রয়েছে ফরাসি কোম্পানি। এই ফরাসি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1664 সালে। এই হলো বিভিন্ন ইউরোপীয় দেশ এবং তাদের প্রতিষ্ঠিত সাল। এবারে আমরা
বিভিন্ন ইউরোপীয় দেশগুলি সম্পর্কে ডিটেলসে জানব। সবার প্রথমে আমরা পর্তুগিজ সম্পর্কে জেনে নিই। পর্তুগিজ পর্তুগিজ এখান থেকে আমাদের যে তথ্যগুলো জানতে হবে তা হলো এই পর্তুগিজ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1498 সালে এবং এই পর্তুগিজ কোম্পানি ভারতবর্ষে টিকে 1961 সাল পর্যন্ত। এই পর্তুগিজ কোম্পানি থেকে আমাদের যে তথ্যগুলো জানতে হবে সেক্ষেত্রে আমাদের কয়েকজনের নাম অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে। সবার প্রথমে আমাদের ভাস্কো দা গামা সম্পর্কে জেনে নিতে হবে। এরপরে জামোরিন সম্পর্কে জানতে হবে। জামোরিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এরপরে যেটা জানতে হবে তা হলো গভর্নর। পর্তুগিজ কোম্পানি 4 জন গভর্নরের নাম আমাদের জানতে হবে। এই 4 জন গভর্নরের নাম কিন্তু বেশ কঠিন, এই জন্য এখানটায় একটি ট্রিক্সের মাধ্যমে আমরা এই 4 জন গভর্নরের নাম মনে রাখার চেষ্টা করব। ডাডি এর মাধ্যমে আমরা পর্তুগিজ কোম্পানির 4 জন গভর্নরের নাম মনে রাখব। সবার প্রথমে রয়েছে ডে। এই ডে ফর ফ্রান্সিসকো ডে আলমিডা। ডি ফর আলফানসো ডি আলবুকার্ক। এরপরে রয়েছে ডা ফর নিনো ডা কুনহা। এরপরে রয়েছে ডি ফর মার্টিন আলফানসো ডিসুজা। তাহলে আমরা কি পেলাম? আমরা পর্তুগিজ কোম্পানি 4 জন গভর্নরের নাম পেলাম। এই 4 জন গভর্নর হলেন ফ্রান্সিসকো ডে আলমিডা, আলফানসো ডি আলবুকার্ক, নিনো ডা কুনহা এবং মার্টিন আলফানসো ডিসুজা। এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা এই প্রত্যেকটি নাম সম্পর্কে ডিটেলসে জানব। দেখো, সবার প্রথমে রয়েছে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা ভারতবর্ষে পৌঁছানোর জন্য সর্বপ্রথম সামুদ্রিক পথ আবিষ্কার করেছিল। এই ভাস্কো দা গামা 1498 সালের 17 মে কালিকট বন্দরে এসে পৌঁছায়। কোন বন্দরে এসে পৌঁছায়? কালিকট বন্দরে এসে পৌঁছায়, যার বর্তমান নাম হচ্ছে কোঝিকোডে। তো ভাস্কো দা গামা যখন 1498 খ্রিস্টাব্দে 17 মে কালিকট বন্দরে এসে পৌঁছায়, তখন সেখানকার তৎকালীন হিন্দু রাজা জামোরিন তাকে অভ্যর্থনা জানায়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ভারতবর্ষে পৌঁছানোর জন্য সর্বপ্রথম সামুদ্রিক পথ কে আবিষ্কার করেছিল? ভাস্কো দা গামা। সালটা হচ্ছে 1498 সালে। তিনি যখন কালিকট বন্দরে এসে পৌঁছান তখন তাকে সাদর অভ্যর্থনা জানান সেখানকার তৎকালীন হিন্দু রাজা জামোরিন। তাহলে জামোরিন কে ছিলেন? জামোরিন ছিলেন একজন হিন্দু রাজা। ওকে, এরপরে দেখো, এরপরে আমাদের যেটা জানতে হবে তা হলো গভর্নর। পর্তুগিজদের 4 জন গভর্নরের নাম এখানে আমরা জানব এবং এদের অবদান সম্পর্কেও আমাদের জানতে হবে। দেখো, সবার প্রথমে রয়েছে ফ্রান্সিসকো ডে আলমিডা। এই ফ্রান্সিসকো ডে আলমিডা হলো ফার্স্ট গভর্নর। ওকে, ফার্স্ট গভর্নর।
এই ফ্রান্সিসকো ডে আলমিডা একটি নীতি প্রবর্তন করেন, তা হলো ব্লু ওয়াটার পলিসি। তাহলে ফ্রান্সিসকো ডে আলমিডা কোন নীতি প্রবর্তন করেন? ব্লু ওয়াটার পলিসি। এরপরে দেখো রয়েছে আলফানসো ডি আলবুকার্ক। এই আলফানসো ডি আলবুকার্ক হলেন সেকেন্ড গভর্নর, ওকে। এবং এই আলফানসো ডি আলবুকার্কই হলেন পর্তুগিজে প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে পর্তুগিজ কোম্পানির প্রকৃত প্রতিষ্ঠাতাকে? উত্তর হয়ে যাবে আলফানসো ডি আলবুকার্ক। এই আলফানসো ডি আলবুকার্কও একটি নীতি প্রবর্তন করেন, তা হলো পলিসি অফ ইম্পেরিয়ালিজম। এরপরে দেখো রয়েছে নিনো ডা কুনহা। এই নিনো ডা কুনহার সময়েই পর্তুগিজদের রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করা হয়। সালটা হলো 1530। অর্থাৎ পর্তুগিজ কোম্পানি প্রথম যে রাজধানী ছিল তা ছিল কোচিনে। কতদিন পর্যন্ত রাজধানী ছিল? কোচিনে রাজধানী ছিল 1510 থেকে 1530 সাল পর্যন্ত। কিন্তু 1530 সালে এই নিনো ডা কুনহার নেতৃত্বে পর্তুগিজদের রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করা হয়। সালটা হলো 1530। এরপরে দেখো রয়েছে মার্টিন আলফানসো ডিসুজা। এই মার্টিন আলফানসো ডিসুজার সময়ে প্রখ্যাত সন্ত ফ্রান্সিস জেভিয়ার ভারতে আসেন। তাহলে কার সময়ে প্রখ্যাত সন্ত ফ্রান্সিস জেভিয়ার ভারতে আসেন? পর্তুগিজ গভর্নর মার্টিন আলফানসো ডিসুজার সময়ে। তো আমরা এখান থেকে কি জানলাম? আমরা জানলাম যে পর্তুগিজ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1498 সালে এবং এই কোম্পানি ভারতবর্ষে টিকে 1961 পর্যন্ত। ভারতবর্ষে পৌঁছানোর জন্য সর্বপ্রথম সামুদ্রিক পথ আবিষ্কার করেছিল ভাস্কো দা গামা। সালটা হলো 1498। তিনি যখন কালিকট বন্দরে এসে পৌঁছান তখন সেখানকার তৎকালীন রাজা জামোরিন তাকে সাদর অভ্যর্থনা জানান। এই জামোরিন কে ছিলেন? এই জামোরিন ছিলেন সেখানকার তৎকালীন হিন্দু রাজা। এরপরে পর্তুগিজ কোম্পানির আমরা 4 জন গভর্নরের নাম পেয়েছি। প্রথম যিনি গভর্নর ছিলেন তিনি হলেন ফ্রান্সিসকো ডে আলমিডা। এই ফ্রান্সিসকো ডে আলমিডা হলেন ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ। তিনি একটি পলিসি প্রবর্তন করেন যার নাম হলো ব্লু ওয়াটার পলিসি। এরপরে রয়েছে আলফানসো ডি আলবুকার্ক। ইনি হলেন সেকেন্ড গভর্নর অফ পর্তুগিজ। এই আলফানসো ডি আলবুকার্ককে পর্তুগিজ কোম্পানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এবং তিনি একটি পলিসি প্রবর্তন করেন যার নাম হলো দি পলিসি অফ ইম্পেরিয়ালিজম। এরপরে কি রয়েছে? নিনো ডা কুনহা। এই নিনো ডা কুনহার সময়ে পর্তুগিজদের রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করা হয়েছিল 1530 সালে। কোচিনে পর্তুগিজদের রাজধানী 1510 থেকে 1530 পর্যন্ত ছিল, কিন্তু 1530 খ্রিস্টাব্দে কোচিন থেকে এটাকে গোয়ায় নিয়ে যাওয়া হয় পর্তুগিজ গভর্নর নিনো ডা কুনহার নেতৃত্বে। এরপরে রয়েছে মার্টিন আলফানসো ডিসুজা।
এই মার্টিন আলফান্সো ডিসুজার সময়ই প্রখ্যাত সন্ত ফ্রান্সিস জেভিয়ার ভারতে আসেন। পর্তুগিজ কোম্পানির অবদান সম্পর্কে জানব। অবদান: এই পর্তুগিজরা ভারতীয়দের তামাক চাষ শেখায়। তামাক চাষ শেখায়। এছাড়াও রাবার, টোবাকো ও কোকা চাষ সম্পর্কে জানায়। এরপরে যেটা রয়েছে, পর্তুগিজদের প্রথম বাণিজ্য কেন্দ্র ছিল কালিকট। এছাড়াও আর যেসব স্থানে পর্তুগিজরা তাদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছিল তা হল কোচিন, কালিকট এবং ক্যান্নরে। এরপরে যেটা জানতে হবে তা হলো এই পর্তুগিজরাই প্রথম ছাপাখানা স্থাপন করেছিল। এই হলো পর্তুগিজদের অবদান। এবারে আমরা ডাচ কোম্পানি সম্পর্কে জানব। ডাচ, এখান থেকে আমাদের যে তথ্যগুলো মনে রাখতে হবে যে ডাচ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1602 সালে। এখানে আর যে তথ্যগুলো আমাদের জানতে হবে তা হলো ডাচদের প্রথম বাণিজ্য কুঠি ছিল মছলিপত্তনম এবং 1690 সাল পর্যন্ত এদের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল পুলিকট। এরপর 1759 সালে বিদেরার যুদ্ধে ডাচরা ইংরেজদের কাছে যুদ্ধে পরাজয় হয় এবং ডাচ সাম্রাজ্যের পতন ঘটে। তো আমরা কি জানলাম? আমরা এখানে যে তথ্যগুলো জানলাম তা হলো যে ডাচ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1602 সালে এবং এদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয়েছিল মছলিপত্তনমে 1690 সাল পর্যন্ত এদের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল পুলিকট এবং 1759 সালে বিদেরার যুদ্ধে, তাহলে বিদেরার যুদ্ধ কত সালে হয়েছিল? 1759। এই 1759 সালে ডাচরা ইংরেজদের কাছে সম্পূর্ণভাবে পরাজয় হয় এবং এই যুদ্ধে পরাজয়ের সঙ্গে সঙ্গে ডাচ সাম্রাজ্যের পতন ঘটে। এবারে আমরা ব্রিটিশ বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে ডিটেলসে জেনে নেব। ব্রিটিশ, এখান থেকে আমাদের যে তথ্যগুলো মনে রাখতে হবে তা হলো এই ব্রিটিশ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে এবং এই কোম্পানি 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে টিকেছিল। এখান থেকে আর যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে তা হলো জন মিলডেন হল। এই জন মিলডেন হল হলেন প্রথম ইংরেজ ব্যক্তি যিনি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিলেন। এরপরে
এই ব্রিটিশ বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে উইলিয়াম হকিংসকে জাহাঙ্গীর দরবারে পাঠানো হয়েছিল 1613 খ্রিস্টাব্দে। তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল যে ভারতের কোথাও বাণিজ্য কুঠি স্থাপন করা, বাণিজ্য কুঠি স্থাপন করা। তাহলে ইংরেজদের পক্ষ থেকে বা ব্রিটিশ কোম্পানির পক্ষ থেকে কাকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল? উইলিয়াম হকিংসকে। সালটা কত? সালটা হলো 1613। এই 1613 খ্রিস্টাব্দে উইলিয়াম হকিংসকে জাহাঙ্গীরের দরবারে পাঠানো হয়। কার দরবারে? জাহাঙ্গীরের দরবারে পাঠানো হয়। কী উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? বাণিজ্য কুঠি স্থাপন করার উদ্দেশ্যে। তো 1613 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এই উইলিয়াম হকিংসকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। এর ঠিক 2 বছর পরে 1615 খ্রিস্টাব্দে জেমস ওয়ানের দূত হিসাবে স্যার থমাস রোকে জাহাঙ্গীরের দরবারে পাঠানো হয়। ওকে, পাঠানো হয়। এদের উদ্দেশ্য কি ছিল? এদের উদ্দেশ্য ছিল সুরাট সহ অন্যান্য জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করা। এরপরে যেটা রয়েছে তা হলো ব্রিটিশদের প্রথম বাণিজ্য কেন্দ্র ছিল ফোর্ট সেন্ট জর্জে। তাহলে ইংরেজদের বা ব্রিটিশদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল? ফোর্ট সেন্ট জর্জে। এবং এই ব্রিটিশদের বা ইংরেজদের প্রধান বা প্রথম যে গভর্নর ছিল, তাহলে প্রথম গভর্নর ছিল থমাস স্মিথ। ওকে, 1690 সালে জব চাণক্য সুতানুটিতে একটি কারখানা স্থাপন করেন। তাহলে 1690 সালে জব চাণক্য সুতানুটিতে একটি কারখানা স্থাপন করেন এবং 1698 সালে সুতানুটি কলিকাতা গোবিন্দপুর জমিদারদের কাছ থেকে ইংরেজরা দখল করে। কারা দখল করে? ইংরেজরা দখল করে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে 1690 সালে জব চাণক্য সুতানুটিতে একটি কারখানা স্থাপন করে এবং 1698 সালে সুতানুটি কলিকাতা গোবিন্দপুর জমিদারদের কাছ থেকে ইংরেজরা দখল করে। এই যে জব চাণক্য রয়েছেন, এই জব চাণক্য শায়েস্তা খাঁর সময়ে ভারতে এসেছিল। এই শায়েস্তা খাঁর সময়ই ভারতবর্ষে এসেছিল। এখান থেকে তোমাদের একটি কোশ্চেন আসতে পারে, তা হলো জব চাণক্য কার সময়ে ভারতবর্ষে এসেছিল? তা হলো শায়েস্তা খাঁর সময়। তাহলে
ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ব্রিটিশ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে এবং এই কোম্পানি ভারতবর্ষে টিকেছিল 1858 সাল পর্যন্ত। ব্রিটিশদের মধ্যে প্রথম যে ভারতবর্ষে এসেছিল তার নাম হলো জন মিলডেন হল। এই ব্যক্তি প্রথম ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল। এরপরে উইলিয়াম হকিংসকে জাহাঙ্গীরের দরবারে পাঠানো হয়। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই ছিল, তা হলো বাণিজ্য কুঠি স্থাপন করা। এবং জাহাঙ্গীর 1613 খ্রিস্টাব্দে সুরাটে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি দেন। এর ঠিক 2 বছর পরে জেমস ওয়ানের দূত হিসাবে স্যার থমাস রোকে জাহাঙ্গীরের দরবারে পাঠানো হয়। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল সুরাট সহ অন্যান্য জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করা। এবং জাহাঙ্গীর এরপর স্যার থমাস রোকে সুরাট সহ অন্যান্য জায়গায় বাণিজ্য স্থাপন করার অনুমতি দেন। তারপরে রয়েছে ব্রিটিশদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল? প্রথম বাণিজ্য কেন্দ্র ছিল ফোর্ট সেন্ট জর্জে। প্রথম গভর্নর কে ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সে হলো থমাস স্মিথ। 1690 সালে জব চাণক্য সুতানুটিতে একটি কারখানা স্থাপন করেন। জব চাণক্য কার সময় ভারতে এসেছিলেন? শায়েস্তা খাঁর সময়। কার সময়ে? শায়েস্তা খাঁর সময়ে। এরপর 1698 সালে সুতানুটি কলিকাতা গোবিন্দপুর জমিদারদের কাছ থেকে ইংরেজরা দখল করে। 1717 সালে ফারুক শিয়র এর ফরমান অনুসারে কলকাতা গোবিন্দপুর সুতানুটি হ্যামিল্টনকে প্রদান করা হয়। কাকে প্রদান করা হয়? হ্যামিল্টনকে প্রদান করা হয়, যা ম্যাগনা কার্টা নামে পরিচিত। এরপর 1700 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়। তাহলে কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়? 1700 খ্রিস্টাব্দে। এবং 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ নির্মিত হয়। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? আমরা জানলাম যে 1717 সালে ফারুক শিয়রের ফরমান অনুসারে কলকাতা গোবিন্দপুর সুতানুটি কাকে প্রদান করা হয়েছিল? হ্যামিল্টনকে প্রদান করা হয়েছিল, যা ভারতের ইতিহাসে ম্যাগনা কার্টা নামে পরিচিত। এবং 1700 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়। এবং 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ নির্মিত হয়। এই হলো ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। এবারে আমরা ডেন কোম্পানি সম্পর্কে জানব। এই ডেন কোম্পানি কিন্তু আবার ড্যানিশ কোম্পানি নামে পরিচিত। কি কোম্পানি নামে পরিচিত? ড্যানিশ কোম্পানি নামে পরিচিত। এই ডেন বা ড্যানিশ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1616 সালে। ডেনদের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল শ্রীরামপুর। এরপরে 1845 খ্রিস্টাব্দে ডেনরা তাদের সব কিছু
ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয় তাহলে ডেনদের সম্পর্কে আমরা কি জানলাম? ডেনদের সম্পর্কে আমরা জানলাম এই ডেন বা ড্যানিশ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1616 সালে। এদের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল শ্রীরামপুর। এরপর 1845 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1845 খ্রিস্টাব্দে ডেনরা তাদের সমস্ত কিছু, অর্থাৎ তাদের কোম্পানির সমস্ত কিছু যা কিছু ছিল সব কিছু ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয়। এবারে আমরা ফরাসি কোম্পানি সম্পর্কে জানব। এখান থেকে আমাদের যে তথ্যগুলো মনে রাখতে হবে তা হলো এই ফরাসি কোম্পানি গঠিত হয়েছিল 1664 সালে। এখান থেকে আর যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে তা হলো ফরাসিদের শ্রেষ্ঠ গভর্নর ছিল ডুপ্লেক্স। তাহলে ফরাসিদের শ্রেষ্ঠ গভর্নর কে ছিল? ফরাসিদের শ্রেষ্ঠ গভর্নর ছিল ডুপ্লেক্স এবং ফরাসি গভর্নর ফ্রানকয়েস ক্যারন এর নেতৃত্বে ফরাসিদের স্থায়ী কুঠি নির্মিত হয় সুরাটে। এই তথ্যগুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে। তাহলে আমরা ফরাসি কোম্পানি থেকে কি জানলাম? ফরাসি কোম্পানি থেকে জানলাম যে ফরাসি কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1664 খ্রিস্টাব্দে এবং ফরাসিদের শ্রেষ্ঠ গভর্নর ছিলেন ডুপ্লেক্স এবং ফরাসি গভর্নর ফ্রানকয়েস ক্যারন এর নেতৃত্বে ফরাসিদের স্থায়ী কুঠি নির্মিত হয়েছিল সুরাটে। এই হলো ভারতে আগত 5টি ইউরোপীয় শক্তি। এই 5টি শক্তির মধ্যে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুধুমাত্র 2টি শক্তি টিকে যায়, তা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি কোম্পানি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি কোম্পানি এই দুই কোম্পানিরই প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল সুরাট। এই সুরাটকে কেন্দ্র করে পরবর্তীকালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে 3টি যুদ্ধ হয়। এই 3টি যুদ্ধ সম্পর্কে এখন আমরা ডিটেলসে জানব। প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ সম্পর্কে জানব। এই যুদ্ধ ঘটেছিল 1746 থেকে 1748 সাল পর্যন্ত। ইংরেজরা বার্নেটের অধীনে ফরাসিদের কয়েকটি যুদ্ধ জাহাজ দখল করে। তাহলে ইংরেজরা বার্নেটের অধীনে ফরাসিদের কয়েকটি যুদ্ধ জাহাজ দখল করে, অন্যদিকে ফরাসি গভর্নর ডুপ্লেক্স কি দখল করে? মাদ্রাজ দখল করে। ইঙ্গো ফরাসি যুদ্ধের কারণ হলো ইংরেজরা যখন বার্নেটের অধীনে কয়েকটি ফরাসিদের যুদ্ধ জাহাজ দখল করে, তখন অন্যদিকে ফরাসি গভর্নর ডুপ্লেক্স মাদ্রাজ দখল করে এবং এর ফলে যে যুদ্ধের সূচনা হয় তা হলো ইঙ্গো ফরাসি যুদ্ধ। এই ইঙ্গো ফরাসি যুদ্ধের অবসান হয়েছিল যে চুক্তির দ্বারা বা যে সন্ধির দ্বারা, তা হলো চ্যাপেলের সন্ধি দ্বারা। তাহলে প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধের অবসান ঘটেছিল কোন সন্ধির দ্বারা? তা হলো চ্যাপেলের সন্ধি দ্বারা। সালটা হলো 1758
আটচল্লিশ। তাহলে আমরা প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ থেকে কি জানলাম? এই প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ হয়েছিল 1746 থেকে 1748 সালে। এই প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধের মূল কারণ কি? মূল কারণ হলো বার্নেটের অধীনে ইংরেজরা যখন ফরাসিদের কয়েকটি যুদ্ধজাহাজ দখল করে, ঠিক তার অন্যদিকে ফরাসি গভর্নর ডুপ্লেক্স মাদ্রাজ দখল করে, এবং এর ফলে এই প্রথম ইঙ্গ মহীশূর প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধের সূচনা হয় এবং এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে বা অবসান ঘটে অ্যাক্সলা চ্যাপেলের সন্ধি দ্বারা। সালটা হলো 1748। দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ সম্পর্কে জানব। দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ, এই যুদ্ধ হয়েছিল 1749 টু 1754। এই যুদ্ধের মূল কারণ কি? এই যুদ্ধের মূল কারণ হলো ফরাসিদের বন্ধু চন্দ্র সাহিব, এই চন্দ্র সাহিবের আরোহণে ইংরেজদের বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে। এর জন্য ইংরেজরা রবার্ট ক্লাইভকে 200 ইউরোপিয়ান এবং 300 ভারতীয় সেনা সহিত যুদ্ধে পাঠান চন্দ্র সাহিবকে পরাজিত করার জন্য, এবং এর ফলে দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধের দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধের সূচনা হয় বা দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ ঘটে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ফরাসিদের বন্ধু চন্দ্র সাহিব, এই চন্দ্র সাহিবের আরোহণে ইংরেজদের বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে। এই বিরূপ প্রভাব থেকে ওঠার জন্য ইংরেজরা রবার্ট ক্লাইভকে 200 ইউরোপিয়ান এবং 300 ভারতীয় সেনা সহিত যুদ্ধে পাঠায়, এবং এর ফলে দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধের সূচনা হয় বা দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ ঘটে, এবং এই যুদ্ধের অবসান ঘটে পন্ডিচেরি বা গডেহু সন্ধির দ্বারা। এই পন্ডিচেরি বা গডেহু সন্ধি হয়েছিল 1754 সালে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে, তা হলো বন্দিবাসের যুদ্ধ। সালটা হলো 1760। এই যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে ফরাসিদের। ইংরেজদের সেনাপতি ছিল স্যার আয়ারকুট এবং ফরাসিদের সেনাপতি ছিল লালি। তাহলে আমরা দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ সম্পর্কে কি জানলাম? যে দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ হয়েছিল 1749 থেকে 1754 সাল পর্যন্ত। এই যুদ্ধের মূল কারণ হলো ফরাসিদের বন্ধু চন্দ্র সাহিবের আরোহণে ইংরেজদের বাণিজ্যে বিরূপ প্রভাব ঘটে। এর জন্য ইংরেজরা রবার্ট ক্লাইভকে 200 ইউরোপিয়ান এবং 300 ভারতীয় সেনার সহিত যুদ্ধে পাঠান, যার ফলে দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ ঘটে, এবং এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল পন্ডিচেরি বা গডেহু সন্ধির দ্বারা। এই সন্ধি হয়েছিল 1754 সালে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে, তা হলো বন্দিবাসের যুদ্ধ।
এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। 1760 সালে এই যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে ফরাসিদের, এবং ইংরেজদের সেনাপতি ছিল স্যার আয়ারকুট এবং ফরাসিদের সেনাপতি ছিল লালি। এই হলো দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধের সম্পূর্ণ ডিটেলস তথ্য। তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ, এই যুদ্ধ ঘটেছিল 1758 থেকে 1763 সাল পর্যন্ত। তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধের অবসান ঘটেছিল প্যারিস সন্ধির দ্বারা। এই প্যারিস সন্ধি হয়েছিল 1763 সালে। এই যুদ্ধের গুরুত্ব খুবই, কারণ এই যুদ্ধের মাধ্যমে ফরাসিরা পন্ডিচেরি ফিরে পায়। ভারতের ইতিহাসে এই তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ 7 বর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। কেন ভারতের ইতিহাসে তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ 7 বর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত? তার কারণ হলো এই যুদ্ধ দীর্ঘ 7 বছর ধরে চলেছিল। 7 বছর ধরে চলেছিল, অর্থাৎ 1758 থেকে 1763 সাল পর্যন্ত চলেছিল, যার জন্য ভারতের ইতিহাসে এই তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ 7 বর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধ কর্ণাটক যুদ্ধ নামেও পরিচিত। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? আমরা জানলাম যে তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ ঘটেছিল 1758 থেকে 1763 সাল পর্যন্ত, এবং এই যুদ্ধের অবসান ঘটেছিল প্যারিস সন্ধির দ্বারা। এই প্যারিস সন্ধি হয়েছিল 1763 সালে। এরপরে দেখো এই যুদ্ধের গুরুত্ব রয়েছে। এই যুদ্ধের গুরুত্ব কি? এই যুদ্ধের মাধ্যমে ফরাসিরা পন্ডিচেরি ফিরে পায়। তারপরে রয়েছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। ভারতের ইতিহাসে তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ 7 বর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত, কারণ এই যুদ্ধ দীর্ঘ 7 বছর ধরে চলেছিল, অর্থাৎ 1758 থেকে 1763, অর্থাৎ এই যুদ্ধ 7 বছর ধরে চলার জন্য ভারতের ইতিহাসে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। এবং এই ইঙ্গো ফরাসি যুদ্ধ কর্ণাটক যুদ্ধ নামেও পরিচিত। যদি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে।